রেকর্ড কল। তো গাইজ, আজকের পডকাস্টটা একটু অন্যরকমের হতে চলেছে। তোমরা আমাদের থোবড়া দেখতে পাবে না, মানে থোবড়া দেখতে পাবে, ছবিতে দিয়ে দেবো থোবড়া, কিন্তু বাকি ভিডিওটা যেটা বেসিক্যালি আমরা হচ্ছে কি অডিও কল রেকর্ড করছি, কারণ পডকাস্ট করার মতো নেট আমার কাছে নেই, আমি রয়েছি অনেকটা দূরে। ওকে, তো নেটের কানেকশন একেবারেই ভালো নয় এখানে, আমাকে নেট বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হচ্ছে। তো আমরা এখন কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে কি ওয়ার 2 আর কুলি। হ্যাঁ, অমর তো বলো, কেমন আছো? আছি তো ঠিকঠাক। না না, মানে আম- ওয়ার 2 আর কুলি দেখার পরে তোমার না না, ভেতরের যে আমি ওটাই ফিলিংসটা। বলছি। না না, আমি ওটাই বলছি, আমি আছি ঠিকঠাক। আমি তো আর কিছু গর্দভদের মতো তো আর শুয়ে শুয়ে রিভিউ করব না, বা আমি কিছু গান্ডুদের মতো তো আর আমি বলবো না যে লোকেশ কানাগরাজ দিস ইজ নট ডান। কারণ লোকেশ কানাগরাজ তো আমাকে ঠেকা দিয়ে বসেনি ভালো সিনেমা করবে, তাই না? ও হুম। সিনেমা করেছে, ওর ঠেকা একমাত্র টুয়ার্ডস হিজ প্রডিউসার, সেই জন্যই কুলির মতো একটা সিনেমা বানিয়েছে। ও আমাদেরকে থোড়ি ঠেকা দিয়েছে যে ও ভালো সিনেমা করবে। হ্যাঁ, হুম। আচ্ছা, প্রডিউসার আগে নাকি অডিয়েন্সের সিনেমা খিদেটা আগে? অডিয়েন্সে খুশি করার দায়িত্বটা আগে হওয়া উচিত, তোমার কি মনে হয়? অডিয়েন্সরা ফিকাল মাইন্ডেড। অডিয়েন্সকে তুমি খুশি করতেই পারো, সব করতে পারো, কিন্তু অডিয়েন্সও প্রচন্ড ভাবে ম্যানিপুলেটেড হয়, এবং প্রডিউসার্সরা এক্সপেক্ট করে তাদের টাকাটা ফেরত আসবে। সেই জন্য কোনো কোনো কথাই না মেনে প্রথমেই ভাবা উচিত হলো তুমি অ্যাজ অ্যান অডিয়েন্স হিসেবে তুমি কোন সিনেমা দেখতে চাও সেটা আগে বানাও। খুব ক্লিশে হবে শুনতে, কিন্তু কথাটা ওটাই। আমি মাত্র রিভিউটা শুট করছিলাম, আমি রিভিউটা শুট করতে করতে আমি বললাম যে আমি গতকালকে অমর তো আমাকে বলছিল যে এগুলো ভাই শুধুমাত্র পয়সা টানার ফিকির। আমারও আজকে আমি মানে মানে যত দেখলাম, পুলিশ শেষ করার পরে যত আমি রিয়েলাইজ করলাম যে সত্যিই তাই, মানে কোনো ক্যারেক্টারের, মানে আমির খানের ক্যামিওটার কি গুরুত্ব রয়েছে শুধুমাত্র হিন্দির অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা বাদ দিয়ে, যে আমাদের সিনেমাতে আমির খান আছে, দেয়ার ইজ নান। যারা ভাবছে যে রোলেক্স এর মতো বড় কিছু আমির খানকে দিয়ে করাবে, কিছু কি ছিল? কোনো জায়গাও কি তৈরি হয় ওরকম? কোনো জায়গা কিন্তু নেই বেসিক্যালি। ওকে, সেম শোনো গোস ফর উপেন্দ্র। হ্যাঁ। শোনো, হ্যাঁ, আমি অমর তো বলো। বেসিক্যালি যা বুঝলাম, আমি তো দুটোই দেখলাম। আমি কুলি আগে দেখেছি, আমি তারপরে ওয়ার 2 দেখেছি। কুলি একটা খারাপ সিনেমা। আমি আমার রিভিউতেও তাই লিখেছি। আমার রিভিউ হাই অন ফিল্মসে আছে, বাই দ্য ওয়ে। শোনো, যদি পারলে লিঙ্ক দিয়ে দেবে, সেটা ফ্যাক্টর না। আহ ওয়াট মানে কুলি রিভিউতে আমি একটা কথাই বলেছিলাম যে এই সিনেমাটা একটা রজনীকান্তের সিনেমা তো বটেই, এই সিনেমাটা কিন্তু পুরোপুরি একটা লোকেশ কানাগরাজেরও সিনেমা। একটা ওই বিকট একটা জিনিসপত্র শুরু করেছিল না মাঝখানে, যখন বিজয়ের সাথে লোকেশ কানাগরাজ সিনেমা করতে শুরু করলো, যে কত পার্সেন্টেজ এটা বিজয়ের ছবি আর কত পার্সেন্টেজ এটা লোকেশের ছবি। হুম। অ্যাজ ইফ যেন একটা ছবি পার্সেন্টেজে ডিনোট করা যায়। হুম। ঠিক আছে, তো ওই পার্সেন্টেজে খেলাই যদি ধরি, এটা 100% একটা লোকেশ কানাগরাজেরও ছবি কিন্তু। ঠিক আছে, প্রবলেমটা হল কেন আমি বলছি এটা 100% লোকেশ কানাগরাজের ছবি, কারণ লোকেশ কানাগরাজের যেসব যেসব ফিচার্স গুলো আমরা অ্যাসোসিয়েট করি লোকেশ কানাগরাজের সাথে, সেগুলো কিন্তু সব আছে, লিটারালি হুম। সব আছে, যা এক্সপেক্ট করা যায়। যেগুলো লিওতে করেছে, যেগুলো বিক্রমে করেছে, সব আছে এইখানে। কিন্তু অডিয়েন্সরা ফাইনালি জানতে পারলো যে একটা বাজে লোকেশ কানাগরাজের সিনেমা কি হতে পারে। 100% লোকেশ কানাগরাজের সিনেমা, কিন্তু 100% এটা ওরই বাজে সিনেমা। এটা কিন্তু বুঝতে হবে। আমরা এখানে দুটো বাজে সিনেমার সাথে ডিল করছি। একটা বাজে সিনেমা হলো একটা অটুয়ারের বাজে সিনেমা, আর একটা বাজে সিনেমা হলো একটা কমিটির তৈরি বাজে সিনেমা। কোন কোন সিনেমা সেগুলো? কুলি হলো অটুয়ারের বাজে সিনেমা। একটা লোক যার নিজের ভিশন আছে, যার নিজের একটা ভয়েস আছে, ওই ভয়েস দিয়েই ও সিনেমা বানাচ্ছে। সে ওই ভয়েসটা সে অন্য জায়গা থেকে নিক বা যাই করুক, এন্ড অফ দ্য ডে তো আলটিমেটলি ওর নিজস্ব করে একটা নিজের ভয়েস তো আছে। হুম। কারণ এটা লোকেশেরই সিনেমা, এটা তো কোনো ওকে। সন্দেহ নেই। সেও জেলারের থেকে যতটাই ইন্সপায়ার্ড হোক, সে জেলারে যেভাবে নেলসন রজনীকান্তকে ইউজ করেছে, সে যেভাবেই যেরকম ভাবেই ব্যাপারটাকে নিক, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে যেমন ভাবে সিনেমাটা ইয়ে করা, যেমন ভাবে অ্যাকশন সিনগুলো শুট করা,
যেমন ভাবে ক্যারেক্টার্স গুলো ইন্ট্রোডিউস হয়, এগুলো পুরোপুরি একটা লোকেশেরই সিনেমা। কিন্তু দেখো এটা তো খুব এভিডেন্ট যে ও জেলার থেকে নিয়েছে। এই যে জেলারে হ্যাঁ যেরকম হ্যাঁ ওকে হ্যাঁ। ওই ক্যারেক্টারটা যখন বলে যে আমার জন্য এই মূর্তিটা চুরি করে এনে দাও, ওকে ব্ল্যাকমেল করতে আরম্ভ করে, এখানে হুম হুম। সোয়াবিনের ক্যারেক্টারটাও কিন্তু তাই কিন্তু করে ওর সাথে। ও জেলারের থেকে তো নিয়েছে, সে তো 100%। ও জেলারের থেকে সেকেন্ড হাফের স্ট্রাকচারটা পুরোপুরি নিয়েছে, সেটাও 100% কনফার্ম। সেটা ফ্যাক্টর এবং নয় আমি আমার। এখানে অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার কিন্তু জেলার যথেষ্ট বাজে একটা সিনেমা লাগে, ঠিক আছে? মানে নেলসনের বিস্ট অনেকে ক্র্যাশ করে, বিস্টকে আমি হুম, জেলারের থেকে হালকা একটুখানি ওপরেই আমি রাখবো। ওর হুম, ডক্টরই সব থেকে ভালো সিনেমা ছিল। কিন্তু এটা হুম, ভুলে গেলে চলবে না যে জেলারের আগে আমি মানে আমির খান বলছি, আমি সরি, জেলারের আগে রজনীকান্তের যে লাস্ট যে 7-8খানা যে ফিল্ম রয়েছে, লিঙ্গা থেকে শুরু করে, আরান্তে থেকে শুরু করে, দরবার থেকে শুরু করে, কালার কাবালি ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়েছে। কালার কাবালি বক্স অফিসে ফ্লপ করেছে, কালা কেন ফ্লপ করেছে আমি রিয়েলি জানি না, বাট কাবালি কেন ফ্লপ করেছে ঠিক আছে চলো, ওকে আমি মেনে নিচ্ছি। বাট কালার কাবালিতে যে স্ট্রং ভিলেন ছিল, এখানে তো ভিলেনকে দেখে পুরো জোক মনে হয় আমার। কালার ভিলেনের নানা পাটেকার বা কাবালির ভিলেনে ওই চাইনিজ লোকটা, বা চাইনিজ না যাই হোক, আমার কিন্তু এখনো কিন্তু মনে আছে, ঠিক আছে? এবং কালার কাবালি আমার মনে হয় যে রজনীকান্তের এই দুটো ফ্লপ সিনেমা তামাও জেলার আর কুলির থেকে ফার ফার বেটার সিনেমা। লাইক তার তোমরা কারণ একটু বেটার তো হবেই। কারণ বেটার তো হবেই। কালার কাবালি ডিরেক্টর কে? কালার কাবালি ডিরেক্টর হলো পারানজিৎ। পারানজিৎ কি সিনেমা বানিয়েছে? পারানজিৎ সিনেমা বানিয়েছে সারপাট্টা পারাম্বারাই। আমার পারানজিৎ হেভি বানিয়েছে হেভি সিনেমা, হেভি হুম, সিনেমা। হুম, আমার পারানজিৎ রিভিউ কেরিয়ারের শুরুর দিকে রিভিউ করেছিলাম। বলো। সারপাট্টা পারাম্বারাই বানিয়েছে পারানজিৎ। পারানজিৎ সোশ্যালি হার্ড হিটিং সিনেমাই বানায়। পারানজিৎ থাঙ্গালান বানিয়েছে। পারানজিৎ এইসব সিনেমা বানায়। তো পারানজিতের সিনেমা কালা আর কাবালি পারানজিৎ বানাচ্ছে, পারানজিতের সিনেমাটা ভালো হবেই। শোনো, রজনীকান্তের লাস্ট 10 বছরে যা সিনেমা বানিয়েছে, সব সিনেমা যে পুরো টপ আউট অফ দ্য হিট আউট অফ দ্য পার করছে সেটা তো নয়। না না, রজনীকান্ত সবই তো ডিজাস্টার হয়েছে, মোটামুটি ডিজাস্টার ফ্লপ। রজনীকান্ত পয়সা ফেরত দিয়েছে, ও তো আবার পয়সা ফেরত দেয় ডিস্ট্রিবিউটার নিজেদের লস কভার করার জন্য, ঠিক আছে? উম, কিন্তু যাই হোক, মানে কুলি দেখে মানে, দেখো, আমার রজনীকান্তকে নিয়ে খুব একটা বেশি এক্সপেকটেশন কোনোদিনই ছিল না। রজনীকান্তকে সবাই ভগবান মনে করে, সবাই ওনার সোয়াগের ফ্যান। আমার সোয়াগ জিনিসটাই না অকারণে কারোরই ভালো লাগে না। তো আমার কোনো হিরোকে আমার শুধুমাত্র সোয়াগের জন্য আমি তার ফ্যান হতে পারি না। রজনীকান্তের শিবাজিদা বস আমার দুর্ধর্ষ লাগে, ঠিক আছে? কিন্তু রোবট যেরকম আমার খুব ভাল লাগে, কিন্তু রোবটের মধ্যে অনেকেই মানে কি বলবো, মানে মানে অতিরিক্ত ওভার ড্রামা এসব কিছু ব্যাপার স্যাপার আছে, কিন্তু ফিল রোবট আমি বলবো যে যথেষ্ট ব্যালেন্স একটা ওয়ার্ক। ওকে, এবং রোবট তো কনসেপচুয়ালি একটা হেভি ফিল্ম ছিল। যে ভাই ইন্ডিয়াতে প্রথম এরকম একটা সিনেমা তৈরি হচ্ছে, ঠিক আছে, যেটার নাম আজকাল লোকে কেউ করে না। সবাই কিন্তু বাহুবলীকে কিন্তু রেফারেন্স পয়েন্ট হিসেবে ইউজ করে, যে বাহুবলী থেকে একটা রেভলিউশন শুরু হয়েছে। রোবটের নাম অনেকেই কিন্তু করে না, ঠিক আছে? বা ওই শঙ্করও তো এখন মার্কেট তো খারাপ চলছে, বাট কুলি না, মানে কুলি অদ্ভুত রকমের একটা ব্যাড টেস্ট ছেড়ে যায়, ঠিক আছে? এবং আমি আমি এখন অব্দি আমার মানে বিরক্তিটা আমার পুরো লোকেশের ওপরেই। ওকে, মানে আমি লোকেশের একজন ফ্যান তো বলা যায় ইজিলি, যদিও মানাগারাম আমি দেখিনি এখনো অব্দি, বাট ইউনো, মানে আমি সিনেমাটার ব্যাপারে যত ভাবছি না, আমার তত যেন বিরক্তি যেন বাড়ছে। তোমার কি মনে হয়? আমি সিনেমাটা নিয়ে অত ভাবছি না, সেটা আমার বিরক্তি করার কোনো ব্যাপার স্যাপার নেই। আমি সিনেমাটা দেখে যা বুঝলাম, দেখো, একটা রিস্ক এসেই যায় যখন কোনো এরকম বয়স্ক কোনো অ্যাক্টরকে তুমি যদি হিরোইজমে ঢোকাও। একটা রিস্ক এসেই যায় যে তোমাকে তো কোরিওগ্রাফ করতে হবে এট দ্য এন্ড অফ দ্য ডে। কোরিওগ্রাফি করতে হবে, তোমাকে অ্যাকশন সিকোয়েন্স দেখাতে হবে, তোমাকে স্টারকে কেটারিং করতে হবে, তোমাকে সবকিছু করতে হবে। ওকে। এখন এখন এই কথাটা তুললেই তুমিও বলবে, তোমার অডিয়েন্সরাও বলবে, সবাই বলবে তাহলে লোকেশ তো কামাল হাসানকে ইউজ করেছে, সেটা কি করে কাজ করলো? কামাল হাসান আর রজনীকান্তের স্টারডাম কমপ্লিটলি আলাদা। ঠিক আছে? কামাল হাসান 90s এর সময় কামাল হাসান আর রজনীকান্তের স্টারডামটা পুরোপুরি আলাদা। কামাল হাসানের স্টারডামটা ওয়াজ মোর সেরিব্রাল। সিনেমাগুলোতে কামাল হাসান ওয়াজ অ্যালাউড টু বি সেরিব্রাল, কামাল হাসান ওয়াজ অ্যালাউড টু বি এজি। রজনীকান্তের রজনীকান্তের পপুলারিটি ওয়াজ মোর সোয়াগার বেসড। ঠিক আছে? মোর সোয়াগার বেসড, মোর মাস হিরো বেসড। ঠিক আছে? কামাল হাসান মাস করতে পারতো, কিন্তু কামাল হাসান কিন্তু দুটো সবসময় ব্যালেন্স করতে পারতো। আর বিক্রমের ব্যাপারটা কি ছিল বলতো? বিক্রম ওয়াজ আ ম্যাসিভ গ্যাম্বল।
বিক্রম কিন্তু 100%, আমি বলছি তোমাকে, এখন কুলি দেখে তো বুঝতে পারছো বিক্রম কি লেভেলে ফেলটা করতে পারতো। কারণ কুলির ফার্স্ট হাফটা তো পুরোপুরি বিক্রম, বিক্রমের ফার্স্ট হাফটা যা কুলির ফার্স্ট হাফটা এক্স্যাক্টলি তাই, পুরো সেকেন্ড ইনভেস্টিগেটিভ হাফটা থ্রিলার। পুরোপুরি হ্যাঁ thriller, হ্যাঁ। হ্যাঁ তবে কুলির। ইনভেস্টিগেটিভ থ্রিলারের কথায় আমি আসি, আর হুম আই এম গোনা গিভ সাম স্পয়লার, যারা শুনছো ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, দিস ইজ স্পয়লার ফ্রি ডিসকাশন। হুম আমাদের চেয়ার থিওরি নিয়ে আমাদের মুখে লিটারালি হেগে দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। এই ওই চেয়ার জন্য, থেকে টাইম ট্রাভেল হবে, এই ওই চেয়ার জন্যে থেকে ওই পাচার জন্যেই হবে। ওই জন্যই আমার আলটিমেট, ওই জন্যই আমার কোনো এক্সপেকটেশনও ছিল না, কারণ এত বেশি এক্সপেকটেশন করে, শোনো ভাই, এক্সপেকটেশন সবসময় সবকিছুর মৃত্যু, ঠিক আছে, অলওয়েজ। লিও লিও যে এত, লিও যে লোকজন এত ব্যাশ করেছে, তার ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন আমি বুঝতে পারছি ফ্ল্যাশব্যাক। আর একটা কারণ যেটা লোকেরা বলে না, সেটা হলো ওদের এক্সপেকটেশন অনেক হাই ছিল, কারণ ট্রেলারটা বিভৎস অনেক ছিল, হাই ছিল, লোকজন হাইপ হয়েছে। হ্যাঁ, লোকজন প্রচুর অনেক হাই বেশি ছিল। হাইপড হয়ে গেছিল, লোকজন বেশি হাইপড হয়ে গেছিল। ওই জন্য বলে বেশি হাইপ করতে নেই। এবার তুমি একটা জিনিস দেখবে, কুলির ট্রেলারের কমেন্ট বক্সে অনেকেই বলেছিল যে লোকেশ ইজ আন্ডার ডেলিভারিং দিস ট্রেলার সো দ্যাট উই ক্যান এনজয় দ্য ফিল্ম মোর। জেনে শুনে হুম ও আন্ডার ওয়েলমিং করছে যাতে আমরা সিনেমা দেখে। বাট আমার তো এখন মনে হচ্ছে ভাই, ভাই তাহলে কুলি ট্রেলার নিয়ে ভাই আমার ভিডিও করে রিয়েলি বলা উচিত ছিল, যদিও আমি পডকাস্টে বলেছি যে আমি কতটা স্কেপটিক্যাল রয়েছি ফিল্মটা নিয়ে। কারণ দেখো, হুম আমার একটা সিম্পল জিনিস মনে হয়, যেই মুহূর্তে তুমি চারখানা বড় বড় স্টারকে নিয়ে নিচ্ছ, তোমার স্টোরি রাইটিং যাবে গাধার গাড়ে। তুমি কাকে ছেড়ে কাকে বেশি ইম্পর্টেন্স দেবে, যাকে কম ইম্পর্টেন্স দেবে, হুম। সে ভাই তোমার উপরে খুন্নাস চলে আসবে, তুমি আর পারবে ভাই, না। বিক্রমে যেটা ছিল, এবং এটা আমি কামাল হাসানকে 100% ক্রেডিট, ঠিক আছে, বিক্রমে যেটা ছিল, কামাল হাসানের মতো একটা লোক, একটা সুপারস্টারের মতো একটা লোক গোটা 1 ঘন্টা ধরে সিনেমাটায় নেই, ঠিক আছে, বিক্রমে গোটা 1 ঘন্টা ধরে ও সিনেমাটায় নেই, ওকে, ও মরে গেছে, ওর হ্যাঁ মানে সিনেমাটা আছে ও, মানে 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 খাপছাড়া খাপছাড়া ভাবে ও খাপ কিন্তু ছাড়া মেনশন বাচ্চা, ও করছে। নেই। হ্যাঁ, ও কিন্তু নেই, মানে ওর কিন্তু প্রেজেন্স নেই সিনেমাটা অ্যাজ সাচ, ফার্স্ট হাফটা পুরো ও আচ্ছা, তুমি বেসিক্যালি। তুমি কি এটাকে অ্যাপ্রিসিয়েট করো, বিক্রমের এই ফ্যাক্টরটাকে তুমি কি অ্যাপ্রিসিয়েট করো? আমার বিক্রম লোকেশ কানাগড়াতে বেস্ট সিনেমা মনে হয়, আমার লিটারালি মনে হয়। না, আমার মনে হয় কাইটসোর বেস্ট সিনেমা। না, তবে বিক্রমের কাইফিতে। ব্যাপারে আমি একটা কথা বলি, এই যে কামাল হাসানের যে ডিসঅ্যাপিয়ারেন্সটা না, আমি হ্যাঁ। বিক্রম খুব এনজয় করেছি, আমার বিক্রম খুব ভালো লেগেছে। হুম বাট যখন রিভিলেশনটা হয় ইন্টারভ্যালে গিয়ে, হুম তখন বি লাইক ভাই আমি তো এটা শুরু থেকে জানি যে এটা ওই হবে, ও বাদ হুম দিয়ে আর কেউ হবে না। হ্যাঁ, হুম ওর রিভিলেশনটা দেখতে খুব ভালো লাগছে, বাট আই হুম অলরেডি নো দ্যাট ইট ইজ গোইং টু বি হিম, আর কেউ হবেই না এখানে, ঠিক হুম আছে। তো ওটা না আমার একটুখানি বোকা বোকা, ওটা লাইক ওই স্পাইডারম্যান নো ওয়ে হোমে লাইক, ভাই আমি জানি ভাই পিটার ইনফিনিটি ওয়ারে মরছে, ও ভাই ওর সিনেমা আসছে পরের বছর, ও কি করে হুম মরবে ঠিক আছে, কাইন্ড অফ হুম ওরকম হুম। একটা ব্যাপার ছিল, কিন্তু স্টিল না বাট মানে এটা, বিক্রমের ইন্টারভাল। বিক্রমের ব্যাপারটা কি ছিল, বিক্রমের ব্যাপারটা হলো যে তুমি যে বলছো যে, তুমি তো জানো এটা হতেই পারে, ঠিক আছে, বাট ও কেন ওই সিকোয়েন্সটা কনস্ট্রাক্ট করতে হবে সেটাও তো বুঝতে হবে, ঠিক আছে। ও তো আলটিমেটলি বিল্ড আপ করছে কেটারিং টুয়ার্ডস অ্যান অডিয়েন্স যারা মাস সিনেমা দেখে অভ্যস্ত। হিরো মরে গেছে, হিরোকে এখন রিবার্থ করতে হবে, রিবার্থ করার জন্য কি করা উচিত, একটা সুপারব একটা এন্ট্রি লাগবে, কিন্তু এন্ট্রিটাকেও এমন ভাবে ম্যাচ করাতে হবে যাতে ওর যারা ফ্যান, সেই ফ্যান্সরাও এনজয় করতে পারে। বিক্রম আমার কেন ভালো লাগে বলতো, হ্যালো শুনতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো বলো। বিক্রম আমার কেন ভালো লাগে বলতো, বিক্রম ইজ দ্য পারফেক্ট এনক্যাপসুলেশন অফ হোয়াট, অফ দ্য থিওরি অফ আ মাস মুভি অ্যান্ড আ ক্লাস, অ্যান্ড আ কোট আনকোট ক্লাস, ক্লাস হ্যাঁ। মুভি হুম অ্যাকচুয়ালি হুম coexisting. হুম হুম। Vikram is one of the few which are the perfect encapsulation of both, মারি ঠিক বলছি, আছে। আমি কি আজকে দুপুরবেলা একচুয়ালি বিক্রমের কিছু সিন ইউটিউবে দেখছিলাম, হুম ওকে যখন ওই ফাহাদ ফাজিল ওই ক্রসে ও যখন সবাইকে বিট করে দিয়েছে, ফাহাদ হুম ফাজিল ওকে বলবে যে আমি যাকে চিনি সে একটা মুখোশের পিছনে নিজের মুখ লুকাবে না, তুমি একটা হুম খাবার যে নিজের মুখ লুকিয়ে রাখছে, ঠিক আছে। তারপরেও হুম মুখোশটা প্রথমে ও ফোনটাকে সেট করবে, হুম ফোনটাকে প্রথমে ব্রডকাস্ট করাবে ওই বিয়ে বাড়িতে, যেখানে আমাদের
সান্ধানাম থেকে শুরু করে বাকি সবাই রয়েছে ওর দলের লোকেরা, তারপরে ও মুখোশটাকে খুলে না, ও গিলে খাওয়ার একটা জেস্টার করবে কোনো কথা না বলে। ও প্রথমে আগে আঙুল দিয়ে পয়েন্ট আউট করবে যে ইউ 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 ইউ, তারপরে গিলে খাওয়ার যে জেস্টারটা করবে না, ও ইয়া ভাই, ইয়া ভাই, ওইটা দেখে ভাই আমি হলে আমি অতীন্দ্রকে আমি একাই 10 জনের মতো চিৎকার করেছি, ইয়েস, এইরকম তো ভাবে একদিন আমি জেমস গানের সামনে গিয়ে ইঙ্গিত দেবো, তো ভাই তোকে গিলে এটা খাবো। কেন, এটা কেন কাজ করেছে এখন এটা তো বুঝতে হবে। কারণ যে সে এটা হলো স্কেয়ারসিটির কারণে। গোটা সিনেমাটা ধরে ও যে পুরো নিজের প্রেজেন্সটাকে যে অ্যাসার্ট করছে, সেই ব্যাপারটা তো ফার্স্ট হাফটায় নেই। ফার্স্ট হাফটা তো পুরো ফাহাদ ফাজিল নিজে ইনভেস্টিগেশনটা করছে। হুম কুলির হুম। বেসিক স্ট্রাকচারাল গলতটা কোথায়? কুলির স্ট্রাকচারাল গলতটা হলো কুলিতে বিক্রমের মতো ইনভেস্টিগেটিভ থ্রিলার রাখতে গেছে, কিন্তু কুলিতে তো আবার পুরোপুরি রজনীকান্ত শুরু থেকে অব্দি আমি আছে। বলবো কুলির সব থেকে বড় প্রবলেম কোথায়। না সেটাতে তো আমি আসছি, কুলির এখনো মেইন প্রবলেম শুরুই হয়নি। হুম কুলির যে বিক্রম ইনভেস্টিগেটিভ থ্রিলার অ্যাসপেক্টটা, সেটা তাও ইন্টারেস্টিং, ঠিক আছে, সেটা তাও মনে হচ্ছে। কারণ তুমি মেগাফিনটা বোঝাচ্ছ, মেগাফিনটা কি? একটা ইলেকট্রিক চেয়ার যেটা অত টেম্পারেচারে উঠিয়ে ডেড বডি গুলোকে ভস্ম করে দেয়। আই এম লাইক ঠিক আছে, ফাইন, গ্রাউন্ডেড, ব্যাপার স্যাপার, ঠিক আছে, চলে যায় ব্যাপারটা, ফাইন। প্রবলেমটা হয়েছে, মানে লিটারালি ইংরেজিতে একটা কথা বলে যেটাকে বলে জাম্পিং দ্য শার্ক, ঠিক আছে। এই গল্পটা পুরো মানে কি জানো বাংলা প্রবাদটা আছে না, উম, গরু গরু গাছে উঠে গেছে, কি হ্যাঁ, জানো প্রবাদটা আছে না? গল্পের গরু উম, গাছে উঠে গেছে। হ্যাঁ, হুম গল্পের গরু লিটারালি গাছে উঠে গেল যখন ওকে কবর দিল। কবর দিয়ে হঠাৎ করে কবর থেকে হাতটা উপরে উঠে সবিন শাহিরের ক্যারেক্টারটা উঠে বসলো, এবং ও একটা এক্সপ্লেনেশন দিচ্ছে, শ্রুতি হাসান, যে এটা খুব রেয়ার একটা অকারেন্স। ওটা যেই হলো আই এম লাইক গেল, ওটা আই এম লাইক গেল, শেষ, শেষ, গাধাগারে উঠলো। কারণ এইটা হলো যেটা স্পিলবার্গ সবসময় বলে, ইউ আর অ্যালাউড টু হ্যাভ টু কোইন্সিডেন্সেস ইন ওয়ান মুভি। হুম। You are allowed to have two coincidences, max to max. You are allowed to ensure that your narrative has maybe max to max two contrivances. এই কন্ট্রাইভেন্সটা তো মাইরি দুটো কন্ট্রাইভেন্সি আছে, মাইরি এত বিশাল গোড়ায় গলদ মার্কা কন্ট্রাইভেন্স যে মোটামুটি সিনেমাটা ওখানেই শেষ হয়ে যায়। একটা হলো যে ও কবর থেকে উঠলো কি করে, এক্সপ্লেনেশনটা এত উইক অ্যাস কি করে হয় এক্সপ্লেনেশন, এক নম্বর। তুই গল্পটাকে ওইদিকে টানলি কেন, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, সাইমনের রজনীকান্তকে মনে নেই, আমি বিশ্বাস করব? ভাই এইটা ভাই আমি একটা কথা ভাবছি, যেই ছেলে বাচ্চা বয়সে দেখেছে তার বাবাকে কেউ খুন করে টেনে নিয়ে আসছে, সেই হ্যাঁ, ছেলে লাইফে বাকি সবকিছু ভুলে যাক, ওই খুনির মুখ সে কোনোদিন ভুলবে না। সেখানে ও লাইক मैंने तुमको कहीं पे देखा है, আবে হ্যাঁ, চুতিয়া, আবে চুতিয়া, মানে রিভেঞ্জের বেসিক অ্যাসপেক্ট, সিনেম্যাটিক হুম। অ্যাসপেক্ট না, বেসিক অ্যাসপেক্ট ভাই, ঠিক আছে এটা ভাই, তুই বেসিক ন্যারেটিভ, সেটাকে এটা বেসিক ন্যারেটিভ গলদ। এবং এই দুটো তো সব থেকে বড় গলদ। তারপরে তো ছোট ছোট গলদ আছে প্রচুর, কারণ তারপরে সেকেন্ড হাফটা তো পুরো মনে হচ্ছে সৌবিন শাহিরকে নিয়েছি, সৌবিন শাহিরকে এখন কিছু করতে হবে, কিছু একটা দিতে হবে, সেই জন্য সৌবিন না শাহিরকে না, নিয়ে আমি পুরো এটা একটা ঠিক আব্বাস বুঝলাম না যে মাস্টার। সৌবিন শাহিরকে নিয়ে এত আমার একটা জিনিস মনে হচ্ছিল যে আচ্ছা ওকে না আমি সৌবিন বলবো না, আমি ওকে সোয়াবিন বলবো, ঠিক আছে। দেখো হুম, সোয়াবিনকে নিয়ে আমার মনে হচ্ছিল যে ভাই তুই যখন অ্যাকচুয়ালি না, তুই যদি গল্পটাকে ওকে অ্যারাউন্ড করে তুই যদি রাখতিস তাহলে পরে খুব ভালো হতো। আমির খান অব্দি হ্যাঁ, টানার তো কোনো দরকারই ছিল না। তুই সাইমনকেই বিল্ড আপ কর না, তো সাইমনকে হ্যাঁ, রিভিল করারই দরকার নেই, তুই আর সৌবিনকে তুই নিয়েই তুই পুরো রাখ। তুই তুই সাইমনকে নিয়ে তুই বিল্ড আপ করতিস, তোর বলারই দরকার ছিল না যে নাগার্জুনাকে সিনেমাতে কাজ করা হয়েছে, লোকে হুম, দেখে পাগলা হয়ে যেত। আর শোনো, হুম, আজকালকার দিনে কিন্তু লোকে ট্রেলার থেকে প্রেডিকশন আরম্ভ করে না, লোকে কিন্তু কাস্ট অ্যানাউন্সমেন্ট থেকে প্রেডিকশন আরম্ভ করে। তাহলে এ ভিলেন হবে, তাহলে এ ভিলেনের রাইট হ্যান্ড ম্যান হবে, তাহলে সেই হবে ওই হবে, ঠিক আছে। ওকে, আর হুম, ওর পোস্টার গুলোর মধ্যে যেরকম যে ভাই কেউ কেউ ঘড়ি পরে রয়েছে, কেউ কেউ হাতে কাঁটা নিয়ে রয়েছে, যে করে ক্লিয়ার ডিস্টিংশন। আর তারপরে জানো তো এই সিনেমাটা একটা বড় সড় একটা এই যে ক্যারেক্টার গুলোর নাম আগে থেকে বলে দেওয়া, কে কার কি হতে চলেছে, এইগুলো যে বাইরে বার হয়ে আসা,
ঠিক আছে, হুম যে রাজা শেখরের মেয়ে হবে, ওর থেকে শ্রুতি হাসান থেকে শুরু করে প্রবীণ নাগার্জুনের রাইট হ্যান্ড ম্যান হবে, এগুলো সমস্ত কিছু আগে থেকে ক্লিয়ার ছিল। সৌবিন হুম যদি এখানে নাগার্জুনের কোনো রাইভাল বস যদি হতো না, অনেক হুম বেশি ভালো হতো। আর সৌবিনের ব্যাক স্টোরি, ও পুলিশ অফিসার, ওর বউ পুলিশ অফিসার, ওরা দুজনে মিলে প্ল্যান করছে, like, আমি খালি ভাবছি ভাই তুই এটা কি করছিস ভাই, বললাম হোয়াট তো দ্য ফাক ইউ আর কুকিং গল্প ভাই here? গল্প গল্প গাছে উঠে গেছিল বাই দ্যাট মানে পয়েন্ট, ঠিক আমি আছে। বলছি, আমি ওটা দেখতে দেখতে যখন সৌবিনের বউয়ের অ্যাঙ্গেলটা যখন আমি তো বুঝতে পেরে গেছি, তুমি গতকাল আমাকে যখন বলছিলে, তখন আমি বুঝেছি ওকে চলো তাহলে এরকম কিছু একটা থাকতে চলেছে, যেটা আমাদের সানি দেওয়ালের জাট সিনেমাতে রয়েছে, যে বর বউ দুজনেই ভিলেন, ঠিক হুম আছে। কিন্তু জাটে এটা অনেক বেশি ভালো করে ডেলিভারি করা হয়, ঠিক আছে, এখানে তো টুইস্টটা কাজ তো করে না একেবারে, একদম ওটা কাজ করে রিভার্স, না। ওটা এজেন্টিনার উল্টো হ্যাঁ, বেসিক্যালি। এজেন্টিনার উল্টো করতে গিয়ে পুরো হেগে। আর মেয়েটার ক্যারেক্টারটা, মানে সৌবিনের বউয়ের ক্যারেক্টারটা এত হুম আনরিয়েলিস্টিক ভাই। তোরা যদি এত বড় হার্ড এন্ড ক্রিমিনালি হোস, তোরা তাহলে প্রথমে পুলিশ হওয়ার চেষ্টা করেছিলি কেন ভাই? এই তো তোদের দুজনকে একটা বনিয়ান ক্লাইড মার্কা একটা বা ন্যাচারাল বর্ন কিলারের মতো একটা ফিল্ম তৈরি করা যেত, ঠিক আছে। তোরা দেবা দেবী তোরা এতই ডার্ক, বাট সেটা না করে এখানে আর আর ভাই কয়েকটা সিন তো পুরো ম্যাচই করে না। এই মেয়েটা ওদিকে নাগার্জুনার ছেলের সাথে নাকি প্রেম করছে, আবার সে হুম সৌবিনের বউ। আমি খালি ভাবছি যে কি হচ্ছে ভাই, হোয়াট দ্য ফাক ইজ ইভেন গোয়িং অন? না না, ওটাই বলছি। কারণ এইখানে যে এই পুরো কমেডির যে ব্যাপারটা, এই কমেডির ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই পুরো যে এই কমেডি অফ এরার যে গল্পটা, ঠিক আছে, এই গল্পটা নেলসনের জেলারে এইসব জয়া খিচুড়ি কাজ করে। তার কারণটা কি, রজনীকান্তের ক্যারেক্টারটা সেকেন্ড হাফে জেলারের, ও কিন্তু গোটা সিনেমা ধরে কিন্তু ও কিন্তু ফ্যাসিলিটেটর। ও কিন্তু বেশি কিন্তু অ্যাকশন ট্যাকশন করছে না, ও না, অন্যদেরকে বলছে, ও ঘুরছে, ও অন্যদেরকে বলছে, ওইটা দিয়ে মাস এলিভেশন করে যাচ্ছে। ও চারিদিকে ঘটনা টটনা দেখে ও একটা কমেন্ট মারছে, ও হলো ওরকম টাইপস। হুম, হুম, লোকেশ লোকেশ করতে চেয়েছে জেলারের মতো, প্রবলেমটা হলো লোকেশ তো আলটিমেটলি লোকেশের সিনেমা বানাবে। এবার লোকেশের সিনেমাতে ওকে তো রজনীকান্তকে দিয়ে অ্যাকশন করাতে হবে, ওকে তো রজনীকান্তকে একটা ঠিকঠাক একটা ক্যারেক্টার মোমেন্ট দিতে হবে। কারণ লোকেশের সিনেমা তো পুরোপুরি মাস সিনেমা হতে পারে না, লোকেশের সিনেমা তো আর মানে আন্নাতে হবে না না, বা লোকেশের সিনেমা তো আর পেটটা হবে না। না, তবে তুমি আমাকে একটা কথা বলো, জেলার তো প্রচুর ব্যাশ খেয়েছে, রজনীকান্ত ওপেনলি নেলসন দিলীপ কুমারকে অপমানও করেছে, এটাও বলেছে যে আমার সিনেমাতে কনভিন্সিং ছিল না, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য খুব ভালো, এটা তো বলেছে ওপেনলি। রজনীকান্ত এত বড় সুপারস্টার, সে কি স্ক্রিপ্ট পড়ে না? সে এই স্ক্রিপ্টটা পড়ার সময় সে নোটিশ করেনি যে জেলারের থেকে একটা চাং তুলে এখানে বসানো হচ্ছে, এবং যেই সিনেমাকে সে নিজেই ক্রিটিসাইজ করেছে রাইটফুল রিজনের জন্যই। আমিও স্বীকার করি যে জেলারের স্ক্রিপ্ট একেবারেই ভালো নয়, ঠিক আছে, কিন্তু তাহলে ইউ বিং আ সুপারস্টার, হাউ ক্যান ইউ অ্যালাউ দ্যাট সেম থিং ইনটু ইউর নেক্সট ফিল্ম? হাউ? তার এলাও মানে কি করার আমার কি জানা, আছে? তার মানে কি আমাদের দেশের সুপারস্টাররা কি স্ক্রিপ্ট একেবারেই পড়ে না, তাদের স্ক্রিপ্টে কোনো রকম ইনপুট থাকে না, নাকি রজনীকান্তের এটা পড়ে নতুন মনে কি? হচ্ছে? এটা কি কোনো নতুন কথা? এটা কি কোনো নতুন কথা যে সুপারস্টাররা স্ক্রিপ্ট পড়ে না, বা সুপারস্টারদের স্ক্রিপ্ট দেওয়ার কোনো ইন্টারেস্ট নেই না দেখো, ইনপুটে? আমির খান স্ক্রিপ্ট পড়েনি, আমির খান আমাদের একদম প্রসেনজিৎ আমির চ্যাটার্জির খান স্টাইলে এক বলেই নম্বর। দিয়েছে। আমির খান বাদ দে, আমরা বলিউডের সিনেমা দেখি, বলিউডে আমাদের ভাই কত স্ক্রিপ্ট পড়ে রে, ভাই কত স্ক্রিপ্ট পড়ে আমাদের। সুপারস্টাররা বাট কেন সেটা, সিনেমা সাইন করে, না না, বাট বাট সুপারস্টাররা কেন বাট সিনেমা বাট সাইন করে? দ্যাট ক্যানট বি এক্সকিউজড, অর দ্যাট ক্যানট বি লাইক আরে ভাই, রেজনেটেড উইথ দ্য আরে ভাই সেটা, সুপারস্টার। আরে ভাই, যার লাস্ট 10টা সিনেমা যার ফ্লপ ছিল, লিটারালি যেই সিনেমাটাকে তার কেরিয়ারকে ব্রেক দিয়েছে কাইন্ড অফ, জেলারের হুম পরে কিন্তু রজনীকান্তের মার্কেট কিন্তু উঠেছে। সেই হুম, সিনেমাকে তুমি পাবলিকালি তুমি ব্যাশ করে দেন তুমি সেরকম জিনিসপত্রই তোমার পরের সিনেমাতে হচ্ছে, এবং ইউ আর বি লাইক ওকে উইথ লাইক লটস অফ হিপোক্রেসি, লটস অফ কি বলবো, নেগলিজেন্সি হিয়ার। আর না হলে এ, বলতে হবে যে ভাই ওর বুদ্ধি, মানে ওর বুদ্ধি বাস কন্ডাক্টরের মতনই। সুপারস্টাররা আজকে এসেও না যদি বোঝে যে স্ক্রিপ্ট পড়ার একটা গুরুত্ব রয়েছে, তাহলে আমার কিছু বলার নেই।
ওকে, অথবা এটা হতে পারে যে ও দেখেছে যে ওর নিজের ক্যারেক্টারটাকে কিরকম ট্রিটমেন্ট দিচ্ছে, ওর নিজের ক্যারেক্টারটা কিরকম ট্রিটমেন্ট দিচ্ছে, যেটা টু বি ফেয়ার টু লোকেশ, লোকেশ এখানে জিনিসটাকে তো পুরোটা হাইটেন করেনি। এই এই রজনীকান্ত আর শিবাজিদা বসের রজনীকান্ত নয়, ঠিক আছে? এই রজনীকান্ত এট দ্য ভেরি লিস্ট কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল রিয়াকশনস আছে, কিছু কিছু ক্ষেত্রে ও সোয়াগার দেখাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ওর মেন্টালি চিন্তা ভাবনা করছে, কিছু কিছু ক্ষেত্রে ও চিন্তা করছে নিজের পাস্টের ব্যাপারে, আবার কিছু কিছু ক্ষেত্রে আনবারিভের অ্যাকশন সিকোয়েন্স আছে যেগুলো তো অ্যাকশনও করছে। ও ওই সব জিনিসপত্র দেখেছে। ও যে অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটাতে খাঁচা খাঁচা সেটা আদৌ দেখেছে কিনা আমার খুব ডাউট আছে। সেটা একটা ঘটনা। অ্যাকশন আমি সিন বলতে মনে পড়ে গেল, ভাই যে যাই বলুক না কেন, রজনীকান্তের ওই 6 ফুট মাস্কুলার লোকদেরকে মেরে ঘুষি মেরে একেবারে জানলা পাল্লা ভেঙে দেওয়া হুম, আর তো নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, প্রথম কথা। ওটা লোকেশ করতে গেছে রজনীকান্তের সিনেমা মানেই এরকম হবে, মানে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে ভাই, দ্বিতীয় কথাটা অ্যাকচুয়ালি একটা ভালো কথা, এই সমস্ত সুপারস্টার আর ডিরেক্টরদের না, যে মুখবট তৈরি করেছে তার পায়ে ভাই চুমু খাওয়া উচিত। কারণ তোদের হাত পা চলে না, তোদের কোরিওগ্রাফিও হাগার মতো। এটা নর্মাল ক্যামেরা স্টিল দেখে শুট যদি করা যদি হতো, ওই হুম, অ্যাকশন সিন দেখে লোকে হেসে দিত, ঠিক আছে? ওকে, হুম, যে এটা কি হচ্ছে, শুধু হুম, মুখবট ক্যামেরার এই জিগজ্যাগ মুভমেন্ট, জুম ইন জুম আউটের জন্য, ঠিক আছে? আর ওই ইম্প্যাক্টের সময় স্লো, আর তারপরে ফাস্ট মুভমেন্ট, আবার ইম্প্যাক্টের সময় স্লো, আবার ফাস্ট মুভমেন্ট, ঠিক আছে? এই জ্যাক স্নাইডার স্টাইলের জন্য কিন্তু ভাই, এদের ভাই সবার উচিত ভাই মুখবটের ইনভেন্টারের পায়গেরা করে চুমু দেওয়া, যে না ভাই, তুই আমাদের সমস্ত ফল্ট, আমাদের কমিয়াকে ঢাকার জন্য তুই এমন মাল বানিয়েছিস বাড়া, এ তো 100 বছর বয়সে উঠেও আমি অ্যাকশন করলে পর সেটাও ফুল দেখতে লাগে। আমার ঠিক আছে। এক দুটো অ্যাকশন সিন কিন্তু ভালো লেগেছে। একটা হলো যখন উপেন্দ্র ঢুকছে, ঠিক আছে, উপেন্দ্র ঢুকে যখনই কোকি নিয়ে যখন ফাইটিংটা করছে, ওই রজনীকান্ত ওর কাঁধে হাতটা রাখে, ঠিক আছে, ও রজনীকান্তের হাতটা নিয়ে ও মাথার মধ্যে দেয় অ্যাজ আ সাইন অফ রেসপেক্ট। তারপরে হুম। বলে তুমি ফোনে কথা বলো, যে যারা আসছে আমি তাদেরকে পিটাচ্ছি। তারপরে যে ক্যামেরাটা পুরো 360 প্যান মারছে এবং ও যে মারপিট করছে, ঠিক আছে, ওটা একটা আমার বেশ লেগেছে, ওটা বেশ না না, ভালো একটা ভালো আমার একটা ওই সিকোয়েন্সটা ভালো লেগেছে, ঠিক আছে? বিশেষ করে ওই দেভা ম্যানশনের মধ্যে লোকগুলো ঢুকে গেছে, আর হ্যাঁ, কেউ ফাইট ব্যাক করছে না, যেই শীষটা বাজালো, ঠিক হ্যাঁ, আছে? এটা পুরো সুপারম্যানের ব্যাস মতো, সুপারম্যান শীষ দিল, তৃপ্ত চলে গেল, এখানে ও শীষ দিল, 18টা হ্যাঁ, কুলি এখন জেগে উঠলো, এবং হুম, সবাই ভেঙে ভেঙে কাজ ভেঙে ভেঙে সবাই পড়ছে, ক্যামেরা হুম, ঘুরছে, ঠিক আছে? আর উপেন্দ্রর ঘর থেকে তো ব্লাস্ট, ঠিক হুম, আছে? বাই দ্যাট পয়েন্ট অফ টাইম আমি বুঝে গেছি যে ওই ঘরে উপেন্দ্রই আছে, কারণ গোটা সিনেমাতে নেই, এবার ওই ঘর থেকে হুম, ওই তো বার হবে। আর ভাই হুম, উপেন্দ্র কি খায়, কারণ ফ্ল্যাশব্যাকে উপেন্দ্রকে দেখে মনে হয়, আর এখানে প্রেজেন্ট টাইমে দেখে মনে হয় যে ভাই, কিয়ানো রিভসের ডায়েট নিয়ে আমরা কেন ভাবি, আমাদের উপেন্দ্রের ডায়েট নিয়ে ভাবা উচিত। ফ্ল্যাশব্যাক আর ইয়ে দুটোতেই ভাই ইয়াং লাগছে, একটাতে চুল বাঁধা, একটাতে চুল খোলা, ঠিক আছে? তবে আমি বলি যে ডিএজিং টেকনিক কিন্তু হেভি জায়গায় চলে গেছে ডিএজিং রজনীকান্তের টেকনিকটা ভালো একদম। হয়েছে, হ্যাঁ, ভালো ভালো হয়েছে হয়েছে। টেকনিক। এবং ওই না না, কালার গ্রেডিংটা, ভালো হয়েছে তার আরেকটা কারণ হলো যে লোকেশ বেসিক্যালি কোয়েন্টিন ট্যারান্টিনো যেটা ডেথ প্রুফে করেছিল, ঠিক আছে, ওই যে ফিল্ম নেগেটিভটাকে হ্যাঁ নষ্ট হ্যাঁ করে হ্যাঁ দেওয়ার হ্যাঁ একটা হ্যাঁ সিকোয়েন্স, হ্যাঁ নষ্ট করে দেওয়ার একটা ব্যাপার, ওটা ট্যারান্টিনো ডেথ প্রুফে করেছিল ট্যারান্টিনো। হ্যাঁ, তো আমি ডেথ প্রুফে দুটোই দেখেছি, ঠিক আছে? ওই পায়ে বন্দুক লাগানো মেয়েটা, আর ওই লিটারালি হুম, ডেথ প্রুফ যে গল্পটা, যেখানে ওই লোকটা, বলো না, যে আমাদের সিতার কুইলের বাবা হয়েছিল, সে কার্ট ওই রাসেল। মেয়েগুলোকে, হ্যাঁ, কার্ট হ্যাঁ, রাসেল তাড়া করছে ওই মেয়েগুলোকে, হুম, তারপর ওই মেয়েগুলোকে পেলিয়ে হুম, একদম থোপনা পুরো ভেঙে দেয়। এবং ওই যে ইয়েলো কালারের ফিল্মের যে এফেক্টটা, ঠিক আছে, হুম, এবং হুম, হুম, পুরোনো দিনের ওই যে হিউজ এফেক্টটা যেটা মেরেছে, দ্যাট হুম, ওয়ার্ক বিউটিফুলি। এবং আমি মাইরি ভাবছি যে ভাই রজনীকান্তের এই এরার একটা, ভাই একটা পুরো ফিল্ম বানা ডিএজিং, ডিএজিং হুম, রজনীকান্তকে দিয়ে পুরো ফিল্ম বানা ভাই, একদম হুম, হাতে হেরিকেন চলে আসবে প্রত্যেকের। দারুণ লাগছিল ওই হুম। ওই পোর্শনটা, টেকনিক্যালি ওই জায়গাগুলো খুবই খুবই ওয়েল মেড, ঠিক আছে? অ্যাকশন গুলো দেখতে ভালো লাগে। কিন্তু আজব ব্যাপার হলো, মানে অদ্ভুত লাগে যে লোকেশ ক্রিটিসিজম শুনলো লিওর, কিন্তু লিও ক্রিটিসিজম শুনেও যে ক্রিটিসিজমটা করা উচিত ছিল সেইটা না করে অন্যভাবে ক্রিটিসিজমটা শুনলো। ও শুনেছে ফ্ল্যাশব্যাক বাজে, সেজন্য ও এখানে কি করলো, ফ্ল্যাশব্যাকের পুরো ডেডিকেটেড একটা সিকোয়েন্স দিল না, ও গোটা সিনেমাতে ফ্ল্যাশব্যাকের ইমপ্রেশন দিয়ে যাচ্ছে।
এদের মনে পড়ছে, এদের মনে পড়ছে, এদের মনে পড়ছে। আমি মনে মনে ভাবছি, আরে ভাই তুই ক্রিটিসিজম শুনলি বুঝলাম, তার মানে তোকে এটা করতে হবে অফ অল থিংস। হ্যাঁ সেটাই। আর আর ভাই সব থেকে হাসির ব্যাপার হলো যে তুই 2 ঘন্টা মানে তুই ওই যে ওই সিকোয়েন্সটা যে ও লড়াই করছে এবং ওইদিকে যে শ্রুতি হাসানের ওই যে ট্রেনের মধ্যে সৌবিন যে শ্রুতি হাসানের পিছনে দৌড়চ্ছে, ওই সিকোয়েন্সটা যে ইন্টার কাটিং করছে, আমাকে তো একজন বলছিল যে আমি বুঝি না এদের মানে গানের মাঝখানে হঠাৎ করে এইসব অ্যাকশন সিকোয়েন্স ইন্টার কাট করার কি দরকার। আরে গান হচ্ছে, গান হতে দে, গান তো ঢুকিয়েছিস, গান হতে দে। এই যে নাগার্জুনের সিকোয়েন্সটা, নাগার্জুন যে গান করছে তার মাঝখানে ওই গ্রেভ ডিগিং এর সিকোয়েন্স, আমি মনে ভাবছি আরে ভাই গানটা হতে দে না। লোকেশ কানাকারাজ বি ইন্সপায়ার্ড বাই জ্যাক স্নাইডার, নট জেমস গান। ওকে লোকেশ কানাকারাজ, ঠিক আছে। আরে ভাই গানটা হতে দে। না না, তুমি একটা অদ্ভুত। জিনিস দেখলে রজনীকান্তের লাস্টে এসে প্রীতিকে বললো না যে প্রীতি আমি তোমার বাবা, ঠিক হুম আছে, স্পাইডারম্যান নো ওয়ে হোমি হোমাজ, ওকে হুম নাইসলি ডান, ঠিক আছে, হুম যে আমি তোমাকে বললামই না তোমার লাইফে ঝামেলা বাড়ানোর কি দরকার, হুম আপনার কুলি নাম্বার কে থা, কুলি নাম্বারটা পুরো চেঞ্জ করে দিল, ঠিক হুম। আছে। না কিন্তু আমি তাও বলবো মানে লোকেশের কিছু কিছু সিগনেচার আছে তো সিনেমাটায়, যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। একটা সিগনেচার হলো ওই যে যখন দেখাচ্ছে ওই যে ওরা ওরা চেয়ারটাকে অপারেট করছে, হুম, ঠিক আছে, ওই মাল্টিপল ডেজ যে ক্রস হচ্ছে, ঠিক আছে, ক্যামেরাটা মুভ করছে, মুভ করতে করতে দেখাচ্ছে সিকোয়েন্সটা হয়েই যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওরা এক একটা ওইভাবে বোঝাচ্ছে যে দিনের পর দিন কাজ করে যাচ্ছে। হুম হুম ওই কিছু কিছু এডিট প্যাটার্ন এই সব জিনিসপত্রগুলো লোকেশ খুব ভালো করে। লিওতে একটা সিকোয়েন্স ছিল প্রথম দিকে, খাঁচার দরজাটা খুললো, ওটা যেই খুললো ওটা কাট করলো একটা হাতের হাতুড়ির সাথে। হুম। বা এই এই এডিটিং গুলো লোকেশ মানে ফিলোমিন রাজ যে লোকেশের এডিটার, ও খুব ভালো করে এই জিনিসগুলো। এই মিরর মিরর হুম। এডিটিং গুলো যেগুলো, এগুলো খুব ভালো করে। না এরকম না, আর কয়েকটা এগুলো না স্টোরি টেলিং গুলো কি খুব বেশি মানে হাইটেন্ডও করে, ঠিক আছে, মানে হুম হুম জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়। হুম এবং হুম। তার মধ্যে দিয়ে ওই আমি যে সিনেম্যাটিক স্টোরি টেলিং, যেটা যে ভাই আমি হুম আলটিমেটলি তোমাকে একটা সিনেমা দেখাচ্ছি যেটাতে তো তুমি গদ্য পদ্য পড়ার মতো করে গল্প তো আসবে না, প্রপার ওয়েতে হুম আসবে, হুম সেই হুম জিনিসটা হুম কিন্তু হুম। ফিল করা যায় খুব ভালোভাবে। আমি তো ওটাই বলছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা একটা বাজে সিনেমা, কিন্তু এটা স্টিল একটা বাজে সিনেমা বাই আ ডাইরেক্টর যার অ্যাটলিস্ট একটা মানে একটা ভয়েস আছে, যার একটা অ্যাকচুয়ালি স্টাইল আছে। অ্যাকচুয়ালি দিস ইজ আ থটফুল, মানে এটা হুম। বাজে সিনেমা হলে পরে এটা কিন্তু থটফুল, যে ভাই ওরা ভেবেছে চিন্তেছে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছে, এনিওয়ে সেটা ওয়ার্ক করেনি, সেটা খুব সিনেমাটা দুঃখের সিনেমাটা ব্যাপার। ওয়ার্ক করেনি অনেক কারণে। কারণ প্রথমত তুই যেটা বললি এতগুলো স্টার নিয়েছো, কিছু অনেকটাই তো বিকজ অফ বক্স অফিস, তোমার বক্স অফিস নিয়েই চিন্তা, না এবার তুমি অনেকটাই বলো যে তোমার কি মনে হয় এই সিনেমার সব থেকে বড় প্রবলেম কি? আমার মনে হয় এই সিনেমার প্রবলেম হচ্ছে গিয়ে যে এই ভিলেন ও সিনেমার যাকে সব থেকে করতে বড় চেয়েছে, ঠিক এই আছে, ভিলেন ও সিনেমার যাকে না করতে না এই চেয়েছে। সিনেমা এই সিনেমা আমি লোকেশ কানাগরাজকে যতই ডিরেক্টর হিসেবে যতই বলি ভালো জিনিসপত্র, কয়েকটা জিনিস তো বেকার। হুম ভাই অফ অল পিপল, ইউ আর কাস্টিং নাগার্জুনা, হুম। ঠিক আছে, আমাকে আজাদ একটা কথা বলেছে, ভাই তুই নাগার্জুনাকে কাস্ট করছিস, নাগার্জুনা তো রক্তে রক্তে মাস, নাগার্জুনাকে দেখে কারুর মাসের রিয়াকশন হচ্ছে না, এটা ব্যাপারটা কি? তুই কি আর না ডিরেক্ট না করেছিস? না, আমি বলছি নাগার্জুনার মধ্যে না ভিলেন ফিলটাই নেই। হুম নাগার্জুনার মধ্যে হ্যাঁ ভিলেন যে ফিল্মটা, হুম সেটা ফিলটা একেবারেই নেই, হুম নেই। মানে নাগার্জুনাকে ভিলেন লাগে একদম শেষে গিয়ে, ও সৌবিনের ওয়াইফকে ও যখন মারছে, হুম ওকে ওই সময় ওকে গিয়ে রিয়েলি ভিলেন লাগে। হুম এবং আমি বলছি সৌবিনের ক্যারেক্টারটা ও যখন আহ, নাগার্জুনার ছেলেকে যখন মারলো, ওটা হুম লাইক ওয়ান অফ দ্য মোস্ট বোকা বোকা সিন। এবার ভাই তুই কি করে ভাবছিস যে তুই এই যুক্তি দিয়ে তুই বেঁচে বেরিয়ে যাবি, ঠিক হুম আছে, তুই 8 বছর ওর আন্ডারে কাজ করেছিস, ও একটা ক্রেজেড মনস্টার, তুই খুব ভালো করে জানিস, হুম। তুই কি করে ভাবছিস যে ও এটা মেনে নেবে? এটা চূড়ান্ত ইলজিক্যাল। আরে এবং গল্প আমি তো বুঝলামই গাধার না। গাড়ে চলে গেছে, তখন হ্যাঁ, গল্প তো মানে গাধার গল্প গাড়ে চলে তখন গেছে। এমন ভাবে গাধাগাড়ি চল, মানে ওর কাছে আমি লিটারেলি দেখতে পাচ্ছি যে লোকেশের কাছে আর কোনো তাসের চারাই বেছে নেই যে এই সৌবিন নাগার্জুন
আর রজনীকান্তের মধ্যে ক্ল্যাশ পয়েন্টও আসবে কি করে? আমির খান আর উপেন্দ্র বাদ দাও, শুরু থেকেই ওগুলো ছিল মানে জালি স্ক্যাম করব আমি, ওগুলোর পারপাস ওই ছিল। গল্প তো এদের তিনজনের মধ্যে, হুম ওখানেও ছড়িয়ে ওখানে বুঝতে পারছি ভাই, ভাই হয়ে গেছে ভাই, ইউ আর ডান ফর ভাই। তোর কাছে লিটেলে কোনো রিজনই নেই, তাই তুই এটা করলি, এটা করে তুই নিজেও বাঁচবি না। হুম ঠিক আছে, আর কোনো পুলিশ অফিসার এরকম ছাগল কি করে হতে পারে গো? মানে ওকে দেখে মনে হচ্ছে ইন্টেলিজেন্ট, বাট বেসিক্যালি ও একটা ছাগল। ঠিক আছে, তুই আন্ডার কভার অপারেশনে গেছিস, 200 কোটি তুই সরিয়েছিস, আলাদা করে তুই নিজের একটা গ্যাং তুই ফর্ম তুই করেছিস। তো তুই হুম এদের পেছনে তুই আর আমি না, প্রবীণ কেন রাজা শেখরকে মারলো, হুম এই রিজনটাই আমার কাছে পরিষ্কার না। তোর যদি রাজা শেখরকে মারতে যদি হতো, তোর কাছে হাজারটা ওয়ে ছিল মারার, তুই হুম ওকে মারলি বা কেন? আর তুই তো জানিস যে ওকে মারলে পরে তোর কাছে এই মেশিন অপারেট করার লোক নেই। ও কেন রাজা শেখরকে মারলো সেটা কিন্তু তুমি দেখবে গোটা সিনেমাতে সেরকম ভাবে মানে এক্সপ্লেন করার চেষ্টাই করেনি। ইট ইজ লাইক তুমি ধরে নাও যে ও ওকে মেরেছে, বা কেন ভাই, ফর হোয়াট গড ড্যাম রিজন? ওকে মারলে পরে এতগুলো প্রবলেম রয়েছে। আর আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে সাইমন ওকে কখনো চার্জ করেনি যে তুমি ওকে কেন মারলে বা কি করে ও মরেছে। কারণ দেখো সাইমন কিন্তু জানতো যে সাইমনের ভিডিও সৌবিন, ভিডিও এভিডেন্স আছে, হ্যাঁ। হ্যাঁ, সাইমনের কাছে ল্যাপটপে রয়েছে, সাইমনের গোটা ওয়্যার হাউসে ক্যামেরা ফিট করা রয়েছে। আর আমি এটা ভাবছি যে সাইমন যে গোটা সমস্ত জায়গায় যে ক্যামেরার অ্যাক্সেস রয়েছে, সৌবিন তো তার মধ্যেই ঘাপলাবাজি করছে, সেগুলো সাইমন জানতে পারেনি। আর যদি জানে তাহলে সৌবিনের উপরও ক্র্যাকডাউনও আগে ও কেন করলো না? ফলে তুমি দেখতে পাচ্ছ তো, মানে আমরা যত কথা বলবো প্লট হোল তত বেশি খুদে খুদে বার হবে। আর ঠিক আসো আছে, আর না, আর আরো বড় প্রবলেমটা কি বলতো, সিনেমা যত বাজে হবে তত তুই প্লট হোল আরো খুঁজতে থাক, প্লট হোল আরো বাড়তে থাকবে। তার কারণ কি, প্লট হোল এক্সিস্ট করাটা ইজ নট সামথিং নিউ। ভালো সিনেমাতেও প্লট হোল আছে, ঠিক আছে। ডার্ক নাইট নিয়ে যদি তুই এখন ভাবতে বসিস না, অ্যাটলিস্ট 10 থেকে 15খানা প্লট হোল তুই পেয়ে যাবি ডার্ক নাইটের মধ্যে, এখন যদি তুই ভাবতে বসিস। কিন্তু ডার্ক নাইট নিয়ে আমরা প্লট হোল নিয়ে চিন্তা করি না, তার কারণ কি, আমরা যখন সিনেমাটা দেখি আমাদের মাথাতেই আসে না কে প্লট হ্যাঁ, হোল কি প্লট হোল হ্যাঁ, আমি এটা কি। আমার রিভিউতেও বলছিলাম যে সিনেমা তো অবাস্তব জিনিস তো হবেই, বাট হ্যাঁ। কনভিনসিং এমন লেভেলের হতে হবে যে উই নো ইট বাট উই আর নট গোনা টক অ্যাবাউট ইট বিকজ দেয়ার ইজ নো পয়েন্ট। হুম যে ভাই, তাহলে পরে তো সিনেমা, অনেক সিনেমার গল্পই আছে যে ভাই লজিক লাগালে পরে গল্পটাই দাঁড়াবে না, সিনেমাটাই হবে না। হুম ঠিক আছে, তো ঠিক আছে, চলো লেটস ইগনোর দ্যাট ফ্যাক্ট, কিন্তু হুম সেটা কিন্তু হলে পরেও ভাই তোকে কিন্তু এখানে কনভিনসিং তো তো রাখতে হয়। এখানে তো বেসিক আমি তো তোকে বললাম ওই প্রথম দুটো লজিক, ওই দুটো গল্পের পিভট টার্নই তো গন্ডগোলের। প্রথমত রজনীকান্ত, প্রথমত সৌবিন যে ওই মানে কবর থেকে যে উঠলো, ওখানেই তো গেল ভোগে গল্পটা পুরোপুরি, হ্যাঁ, পুরোপুরি গল্পটা গেল পুরোপুরি। ভোগে, ওখানেই তো গল্প পুরোপুরি গেল ভোগে। আর সব থেকে বড় ব্যাপার হলো সিনেমাটার ফাইনাল সিনে যে দেখালো যে নাগার্জুনের বাবা যে মেরেছে রজনীকান্ত, এবং তারপর ওকে টেনে নিয়ে সবাইদের সামনে ওকে দেখাচ্ছে, এটা থেকে তো আরো বড় প্রশ্ন, তাহলে নাগার্জুনের এই জিনিসটা মনে নেই? হ্যাঁ, এক্স্যাক্টলি। ভাই নাগার্জুন আর কারোর মুখ মনে না রাখুক, একে তো কোনোদিন ভুলতে পারবে না। আর তারপরে তুমি বলো, এই যে আমরা বললাম যে কথা বলতে বলতে প্লট হল আরো বেরোবে, এবার তোমাকে আর একটা ফানি কথা বলি। এই যে হুম ডাহা লাস্টে গিয়ে ওকে বলছে मैं आपको হুম बहुत ढूंढ रहा था, তো ডাহা সাইমনকে কোনোদিন ইউজ করেনি ওকে খুঁজে বার করার জন্য? সাইমনের সাথে ওর কোনোদিন কথা হয়নি যে এই লোকটাকে আমি খুঁজে বেড়াচ্ছি? হ্যাঁ, আমি আমি তোমাকে অনেক জায়গায় জায়গায় খুঁজেছি। তো ডাহার ইন্ডিয়াতে অপারেশন রান করে কে? সাইমনের সাইমন। ক্যারেক্টারটা। তো হুম ডাহা তো সাইমনকেই প্রথমে বলবে ভাই যে আমি এই লোকটাকে খুঁজে বেড়াচ্ছি, সেই দিন কি হুম এরকম হয়েছিল, তোমার কি একে মনে আছে? ফলে সাইমনের তোকে ভোলাই পসিবল না। ঠিক আছে, হ্যাঁ। কারণ ওর বাবাকে যে মেরেছে তাকে ওর বস খুঁজে বেড়াচ্ছে। ঠিক হুম আছে, মানে চলো, বাজে ভাই, বাজে ভাই, বাজে বাজে পুরো হুম একদম মানে আহ, এর থেকে জানো তো তহবিলকে পুলিশ অফিসার না করে এরকম যদি করতো যে ভাই ও সাইমনের ছেলেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, সাইমন কিন্তু ওর বিজনেস ও দাঁড় করিয়েছে, সেই জন্য ও ওর ছেলেকে রিপ্লেস করতে চায়। ঠিক আছে, যে ও আমি সাইমনের ছেলেকে মারবো কিন্তু সাইমনকে ভুল বোঝাবো যে সাইমনের ছেলেকে অ্যাকচুয়ালি রজনীকান্ত মেরেছে, মাঝখান দিয়ে মেয়েটাকে ইউজ ফিউজ করে কোনোভাবে, অনেক বেশি ভালো হতো। তহবিনকে পুলিশ অফিসার বানানো একদম বাজে। আর লোকির এটা উচিত ছিল ভাই যে দেখো আমি সিনেমা বানাচ্ছি,
ভিলেন প্রবলেম যেন হয়, একটা ডেফিনিটিভ ভিলেন রাখো। আর দুটো ভিলেন রাখলে পরে তাদের মধ্যে ইন্টারকানেকশন এমন রাখো যাতে পরে কেউ প্রশ্ন তুলতে যেতে না পারে। সেটা না করে ইয়ে ছড়িয়েছে পুরো। যাই হোক, আমার যেটা বক্তব্য যে অ্যাট দ্য ভেরি লিস্ট লোকেশ কানাগরাজের একটা ভয়েস আছে, একটা সিনেমার মধ্যে একটা ডেফিনিটিভ একটা লুক আছে, সিনেমাটোগ্রাফার যে তার সিনেমাটোগ্রাফি ভালো, অ্যাকশন গুলো দেখতে ভালো লাগে। আরে অনিরুদ্ধ রবিচন্দ্রের মিউজিক অসাধারণ, অনিরুদ্ধ রবিচন্দ্রের মিউজিক অসাধারণ ভাই। এই সিনেমাতে কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করেছে, ওফ। আর তারপরে আসে ওয়াট। আরে দাঁড়াও, ওয়াটুর আগে ভাই আমার এখন নতুন ওয়ার্ড থেকে খুল, ঠিক আছে? কালকে আমি জুতো কিনতে গেছিলাম, স্যার আপকো পছন্দ আয়া, খুল। ওকে, আমি যেখানে রয়েছি সেখানে হচ্ছে গিয়ে যে প্রপার ভাই 60% সাউথ ইন্ডিয়ান, 40% বাঙালি, বা 50% বাঙালি আর 50% সাউথ ইন্ডিয়ান, তুমি বলতে পারো। যে আমি খুল বললাম না ভাই, 470 টাকা জুতোর দাম বলেছিলাম, মানে ও বলেছিল 450-এ দিয়ে দিল আমাকে, ঠিক আছে? ওকে, ইস, তো মানে আমির খানকে ভাই আমার দিকটা হাসি পেয়েছে না, রোলেক্স আমির ভাই। খানের তো আমির খানকে তো আমির খানেরটা দেখে তো আমার হলে অ্যাটলিস্ট লোকজন চিৎকার করেছে, ঠিক আছে, করে চিৎকার করেছে। অনেক কটা হলে তো শুনলাম আমি লোকেরা টিঙ্গু টিঙ্গু বলে চিৎকার করছে, না গেল রে। ইস। আমির খান এই ক্যামিওটা কেন করেছে জানো? ও সিতারা জমিন পর প্রমোশন করার জন্য, আর কিচ্ছু না, ইস। আর কিচ্ছু না। ওর একটা ছবি ভাইরাল হয়েছে, ওর ট্রেলারের মধ্যে সবাইকে ইউটিউব চালিয়ে দেখাচ্ছে। তুমি খালি ভাবো, হুম। ইউটিউবে 100 টাকা দিয়ে তুমি সিনেমাটা দেখতে পাবে, এটা নাকি হুম। ওর ওটিটিতে না বেচার নাকি কারণ। ভাই হুম। আমি 100 টাকা দিয়ে আমি সিনেমাটা চালিয়ে আমার 4টে বন্ধুকে নিয়ে নেবো ভাই। তুই কি তুই বিশাল দুঃখ মেনে নিবি? এদের কাছে নেটফ্লিক্স থাকলে পরে এরা আমার বাড়িতে আসতেও না। আমি হুম। 100 টাকা দিয়ে সিতারা জমিন কিনে 4জনকে আমি দেখিয়ে দেবো, হয়ে গেল না ভাই? ভাই ভাই আমির খানের এই 100 টাকার ইউটিউবের পলিসি, আর জেমস গান কেন সুপারম্যান তাড়াতাড়ি ডিজিটালে নিয়ে এসছে সেই যুক্তি, এই দুটো যুক্তি নিয়ে না মানে অবাক হয়ে যায়। ওই সেকেন্ডের যুক্তিটা তো হাস্যকর যুক্তি। নাকি পিস মেকারের আগে তোমাদেরকে সুপারম্যান দেখানোর জন্য আমি থিয়েটার থেকে সরিয়ে আমি সব থেকে এখানে আমি নিয়ে সব থেকে এসেছি। আমি সব থেকে বড় ব্যাপার বলবো, আমি কয়েকজন ক্রিটিক্সকে চিনি যারা সুপারম্যান দেখেছে প্রথম পাঁচটা, মানে পিসমেকার দেখেছে প্রথম 5টা এপিসোড, ঠিক আচ্ছা, আছে, কয়েকজনকে চিনি আমি। আচ্ছা। তাদের বক্তব্য সুপারম্যান দেখারই দরকার নেই। হ্যাঁ ভাই, সুপারম্যানের পিস মেকার শুধুমাত্র ওই লাস্টে টিভির মধ্যে আছে গালাগাল দিতে, ঠিক আছে? হ্যাঁ। সেটার সাথে তুই তুই এমনি কন্টিনিউটি তুই গাধার গাড়ি তো পাঠিয়ে দিয়েছিস, গোটা ডিসির কন্টিনিউটি। সেখানে তোর ওটার সাথে, শোনো ভাই, ওর কাছে না আর কোনো যুক্তি নেই, ও না ডুবছে, ঠিক আছে? আর বলে না যে বিনাশকালে বুদ্ধি লোপ পায়, সুপারম্যান ইজ নট ফেমাস, আমি তাড়াতাড়ি তোমাদের দেখার জন্য আমি তাড়াতাড়ি এটাকে ভাই করিয়ে দিয়েছি। লিটারালি ভাই তার জানিস লিটারালি তো তার আগে কি বলেছিল জানো? ও বলেছিল যে না, লিটারালি আমাদের কন্ট্রোলে তো অনেক জিনিস নেই, এটা একটা ডিসিশন নেওয়া হয়েছে যে আগে আগে রিলিজ করা হবে। হ্যাঁ রে ভাই, 2.5x এর থিওরি যেটা এতদিন মার্কেটে চলে এসছে, তুই প্রমাণ করে দিলি সেটা নাকি ভুল, সেটাকে নাকি ফলো করার দরকার নেই করলো, ঠিক আছে? 325-এ যদি ধরি, তাহলে 650-র ওপরে আরো তুই 150 মতো অ্যাড কর, ওটা হচ্ছে গিয়ে তোর অ্যাচিভ করার তোর মানে কথা। বেসিক্যালি 325-কে আমি 2.5 দিয়ে গুণ করলে পরে যত হয়, সেটা তো তোর দ্বারা হবে না। তুই পাচ্ছি একটা বাজে সিনেমা ম্যান অফ স্টিল, সেটাকেও তুই বিট করতে পারলি না। এবার কি আমি অগে অগে নিয়ে এসছি করবো, হাট বাল, চুপ বাল মাদার চোদ, বুকাচ্ছোদা। আচ্ছা শোনো শোনো, জেমস গান নিয়ে না, ওয়াট টু। আমি ঠিক আছে, কিচ্ছু বলিনি, তুই গেলি। আমি লিটারালি কিচ্ছু বলিনি, আমি তুই গেলি। আমার অবস্থা কিন্তু হয়েছে জানো তো ভাই, এর থেকে না আমি যদি একটা হর্নি ছেলে হতাম ভালো হতো ভাই। ভাই লাইফে যা কিছু হচ্ছে না তার মধ্যে আমি জেমস গানের কানেকশন দেখতে পাচ্ছি। এত বাজে ওরকম অবসেশন কিন্তু ভালো নয়, ঠিক আছে? কিন্তু কি করা যাবে, যাই হোক, এনিওয়ে। যাই হোক, আচ্ছা, আমার বক্তব্য লোকেশ এত কিছু করলো, তাও লোকেশ ভালো ডিরেক্টর, কিছু কিছু জায়গা টায়গা আছে, কিছু ভালো সিনেমা বানিয়েছে, একটা বাজে সিনেমা হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট নিজের ভয়েস আছে। বাট আমি একটা পজিটিভ কথা বলতে চাই লোকেশনে কুলি নিয়ে। দেখো কুলি আমার সিম্পল কথা বাজে লেগেছে, বিকজ আই ইভেন হ্যাড সাম হাই এক্সপেকটেশন, সেটা তো একটা কথাই।
ইডেন লোকেশের গল্পের মধ্যে এত লজিক্যাল লুপহোল ভাই পোষায়নি। ওকে, কিন্তু 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 দেয়ার ইজ আ বিগ কিন্তু, রজনীকান্তকে বহুদিন বাদে এমন ভাবে ও প্রেজেন্ট করেছে যেটা দেখে রিয়েলি ভাল লাগে। ওই জেলারের মতো নয় যে ফাঁকিবাজি, ও কোনো অ্যাকশনই করছে না, ঠিক আছে, সবই ওর পেছন থেকে হ্যাঁ, স্নাইপার চালিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু ও করেনি। দুই, না